আদিত্য হাতে কুঠার ধরে ঘন জঙ্গলের ভেতরে এক গাছের সামনে দাঁড়িয়েছিল। তুমি যতই পুরনো গাছ হও না কেন, আমরা তো কাঠুরে, তোমাকে টুকরো টুকরো করে কেটে দেব আর বাজারে খুব ভালো দামে বেচে দেব। চলো ভাই। এত কথা বলে আদিত্য কুঠার চালাতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আর এক কাঠুরে এসে পড়ল, যে আদিত্যকে মজা উড়িয়ে বলল, আরে ভাই থামো থামো থামো, আরে তোমায় কতবার বলেছি আদিত্য, কাঠুরের ধান্দা ছেড়ে আরেকটা ধান্দা ধরো। এটা শুনে আদিত্য রাগে ফেটে পড়ে বলল, এইসব কি আজে বাজে কথা বলছো তুমি? পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে ঠিকই তো বলছি, তুই যখনই তোর কাঠ নিয়ে বাজারে যাস কোনো গ্রাহক তোর কাঠ কেনে না। হেরে গিয়ে তুই গ্রামে অর্ধেক বা 3/4 দামে কাঠ বেচে দিস, আর গ্রামের লোকেজনও মায়া করে তোর কাঠ কেনে, যে না হলে হয়তো তুই না খেয়ে থেকে যাবি। আর তুই যত কাঠ কাটিস তার অর্ধেকও বাজারে নিয়ে যেতে পারিস না, কোনো না কোনো বিপদ নেমেই আসে। এটা শুনে আদিত্য ভেঙে পড়ল। এখন যাই হোক, কিন্তু আমার বিশ্বাস আছে একদিন না একদিন আমার ভাগ্যের তারাগুলো নিশ্চয়ই বদলে যাবে। আরে কিছু লোকের ভাগ্য কোনোদিনই বদলায় না আদিত্য, তাদের তারাগুলো সবসময় দুর্দশায় থাকে। তুই গরিব ছিলেই গরিবই থাকবি। হ্যাঁ, এই কথা বলে দ্বিতীয় কাঠুরে আদিত্যকে নিয়ে মজা করতে করতে সেখান থেকে চলে গেল। আদিত্য আবার কাঠ কাটতে লেগে গেল। কিছুক্ষণ পরে সে কাঠের গাঁইট বেঁধে গ্রামের দিকেই ফিরছিল। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমল আর হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। ওহো, তোমারও কি এখনই বৃষ্টি নামাচ্ছিল? আরে কাঠ ভিজে যাবে, আর ভেজা কাঠ কেউ বাজারে কেনে না। আরে কেন বৃষ্টি নামালে মেঘ দেবতা? তখন প্রবল বর্ষা শুরু হলো। আদিত্য এদিক ওদিক বৃষ্টির হাত থেকে বাঁচার মতো কোনো ঠাঁই খুঁজতে লাগল। হঠাৎ তার চোখ একটা ভাঙাচোরা ধ্বংসাবশেষের উপর পড়ল। আদিত্য তাড়াতাড়ি সেই ধ্বংসাবশেষের ভেতরে ঢুকে গেল। হ্যাঁ চলো, ভালোই হলো এই ধ্বংসাবশেষটা পেলাম, না হলে আমাদের সব পরিশ্রমে সত্যিই জল ঢেলে যেত। ঠিক তখনই আদিত্যের কানে একটা সিংহের গর্জন ভেসে এলো। আদিত্য যখন চারদিক দেখতে লাগল, তখন অন্ধকারে দুটো জলজলে চোখ দেখতে পেল, যা সরাসরি তারই দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যেই আদিত্য বুঝল ওই দুটো চোখ আর কারো নয়, একটা বনো সিংহেরই। সিংহকে দেখে আদিত্য ভীষণ ভয় পেয়ে গেল, খুব দ্রুত ছুটতে শুরু করল। কিছুক্ষণ পরে আদিত্য বৃষ্টিতে ভিজতে ভিজতেই নিজের গ্রামে ফিরে এলো। ঠিক তখনই গ্রামের প্রধান সেখানে এসে হাজির হল। আরে আরে আদিত্য, কি হলো? জঙ্গলে কি কোনো ভূতট্রুত দেখেছ নাকি, যে পাগলের মতো ছুটতে ছুটতে এসে সীমানায় লুটিয়ে পড়লে? আরে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ প্রধানজি, আমি তো বাড়িতেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওসব ঠিক আছে, কিন্তু বলতো তোর কুঠারটা কোথাও দেখা যাচ্ছে না, আর তুই আর জঙ্গল থেকে কাঠও কেটে আনিসনি, ব্যাপার কি? হঠাৎ আদিত্যের মনে পড়ল, সে ভয়ে যখন কাঠের গাইটটা সিংহের মুখের দিকে ছুঁড়ে মেরেছিল, তখন তার কুঠারটাও ওই ধ্বংসাবশেষের ভেতরে পড়ে গিয়েছিল। আরে কি হলো? কোনো গভীর চিন্তায় ডুবে গেলি এ আদিত্য? আদিত্য সব ঘটনা বলতে বলতে সে বলল, হ্যাঁ প্রধানজি, আজ তো কোনো রকমে প্রাণটা বাঁচালাম। আরে তুই সত্যি একেবারে বোকার হদ্দ, তুই এত বড় ভীতু আমি ভাবিনি। আরে সিংহটা তো তোর সামনে ছিল, কুঠারটা তো তোর হাতে ছিল, কেটে দিতি সিংহটাকে, ছিঁড়ে ফেলে দিতি। আরে তাতে তোর বীরত্বের কেশর মালা গেয়ে উঠত, আর কে জানে ওই কারণেই হয়তো তোর কাঠও বিক্ষে হতে শুরু করত, তুই বিখ্যাত কাটুরে হয়ে যেতি। কিন্তু তুই বিখ্যাত কাটুরে কোথার থেকে হবি? তোর তো কিসমাতি পোড়া, তুই কোনো দিন ভাগ্যবান হতে পারবি না। সুযোগটা সামনে ছিল, তুই সেখান থেকে পালিয়ে এলি আর কি। যা যা, বাড়ি গিয়ে আরাম কর, বাহাদুর নাকি। এত বলে প্রধান আদিত্যকে নিয়ে হাসাহাসি করতে করতে চলে গেল। কিছুক্ষণ পরে আদিত্য বাড়ি ফিরে এলো আর নিজেকেই বলতে লাগল, দ্বিতীয় কাঠুরের কথা ঠিকই ছিল, আমার ভাগ্যের তারাগুলো সবসময় দুর্দশার ঘেরাটোপেই থাকবে, আর কিছু মানুষের ভাগ্য সত্যি সত্যি কখনো বদলায় না। প্রধানও ঠিকই বলেছিল, আমার হাতে কি সুন্দর একটা সুযোগ ছিল, যা আমি হারিয়ে ফেললাম। আরে আমার মাথায় একটা কথাও আসেনি, কি বলবো এখন। এত বলে আদিত্য ঘুমের গভীর আলিঙ্গনে ঢুকে পড়ল। পরের দিন আদিত্য ঘুম থেকে উঠে জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। তখনই তার মনে পড়ল, কুঠারটা তো জঙ্গলে ফেলে এসেছে। আরে ধুর, কুঠার তো ওই ধ্বংসাবশেষেই পড়ে আছে,
এখন তো প্রথমে গিয়ে ওই ধ্বংসাবশেষের কুঠারটাই খুঁজে বের করতে হবে। আরে কি বলবো, আমার মতো পোড়া কপালের মানুষকে তো আর কোনো কাঠুরে কুঠারও ধার দেবে না। চল ভাই। এত কথা বলে আদিত্য বাড়ি থেকে বেরোতেই ঠিক তখনই তার প্রেয়সী রাধা সেখানে এসে প্রচণ্ড রাগে আদিত্যকে বলল, মনে হচ্ছে আমার তোমাকে বিয়ে করার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। কি হলো রাধা, তুমি এত রেগে আছো কেন? কাল পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল আর আমাকে পছন্দ করে চলে গেছে। শেষ পর্যন্ত তুমি আমার বাবার সঙ্গে আমাদের বিয়ের কথা কখন বলবে? এটা শুনে আদিত্য রেগে গিয়ে রাধাকে বলল, আরে তুমি তো এমন করে বলছো যেন তোমার বাবা কোনো দরিদ্র গরিব কাঠুরে। আরে তোমার বাবা তো গ্রামের জমিদার, সত্যিই জমিদার। যদি উনি আমাদের প্রেমের কথা জেনে যান তাহলে আমাদের প্রাণই নিয়ে নেবেন। তুমি কি বলছো? এটা তো তোমাকে আমার প্রেমে পড়ার আগেই ভাবা উচিত ছিল। কান খাড়া করে শোনো, আমি বিয়ে করব তো তোমাকেই করব, নয়তো আমি নিজের প্রাণ দিয়ে দেব। এত বলে রাধা সেখান থেকে চলে গেল। আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল আর নিজেকে বলল, রাধা যা বলে তা করে দেখায়। কোথাও এমন না হয় সত্যিই পান দিয়ে দেয়। আর যদি তা হয় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু করবই বা কি? জমিদারের কাছে যেতে ভয়ও তো লাগে। কিছুক্ষণ আদিত্য গভীর চিন্তায় ডুবে রইল। তারপর নিজেকে বলল, হ্যাঁ, এখন যাই হোক, একদিন না একদিন তো জমিদারের জানা হবেই যে তার মেয়ে আমাকে ভালোবাসে। চল তবে, আজ আমার জমিদারের মধ্যে নির্ণায়ক লড়াই হয়েই যাবে। চল দেখা যাক। এত কথা বলে আদিত্য সোজা জমিদারের প্রাসাদের দিকে রওনা দিল। নিজের প্রাসাদে আদিত্যকে দেখে জমিদার চমকে উঠে বলল, আরে ও পোড়া ভাগ্যওয়ালা, তোর এখানে কি কাজ? তোকে তো এখন জঙ্গলে থাকার কথা। তুই কাঠুরে আমার প্রাসাদে কি করতে এসেছে? জমিদার মশাই, আমি আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। কোন জরুরি কথা? জমিদার দেখুন, আমি আপনাকে বলতে চাই যে আমি রাধাকে ভালোবাসি। এইটা শুনে জমিদারের রাগ চূড়ান্তে উঠে গেল আর সেই রাগে আদিত্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন আদিত্য গিলে গিলে বলল, জমিদার, কথাটা এই যে রাধাও আমাকে ভালোবাসে। এটা শুনে জমিদার ক্রুদ্ধ হয়ে রাধাকে ডাকা শুরু করল। রাধা তাড়াতাড়ি সেখানে চলে এলো। হে রাধা, 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 এই বলতো, এই পোড়া ভাগ্যবালা ছেলেটা যা বলছে সেটা কি সত্যি? তুই কি সত্যিই এর প্রেমে পড়েছিস? বল। হ্যাঁ বাবা, আর আমি এর ছাড়া বেঁচে থাকতে পারবো না। এটা শুনে জমিদার হঠাৎ জোরে জোরে হাসতে শুরু করল। জমিদারকে হাসতে দেখে রাধা আর আদিত্য দুজনেই ভীষণভাবে চমকে উঠল। জমিদারকে হাসতে দেখে আদিত্য আস্তে করে নিজেকে বলল, মনে হচ্ছে এই কথাটা শুনে জমিদার গভীর আঘাত পেয়েছে। পাগল হয়ে গেল নাকি? তুমি নিশ্চয়ই ভাবছো আমি পাগল হয়ে গেছি। আরে আমি পাগল নই। আমি হাসছি এই ভেবে যে আমি এতদিন জানতামই না আমার মেয়ের মানসিক অবস্থা এত খারাপ। যদি জানতাম তাহলে ছোটবেলা থেকেই কোনো ভালো ডাক্তার দেখিয়ে তার চিকিৎসা করাতাম। এখন অবধি সে ঠিক হয়ে যেত। বাবা, আপনি কি বলছেন? আমি আদিত্যকে ভালোবাসি আর আপনি আমাকে পাগল বলছেন? আরে বোকা মেয়ে, তোকে ভালোবাসার জন্য আর কেউ মিলল না। যদি ভালোবাসতেই হতো, কোনো রাজকুমারকে ভালোবাসতি, কোনো রাজাকে ভালোবাসতি, বা অন্তত নিজের সমান হালচালের কোনো জমিদারের ছেলের প্রেমে পড়তিস না। যদি আর কেউ না মিলত তাহলে আমাদের গ্রামের প্রধানের ছেলে রতনের প্রেমে পড়তে, যার কাছে 200 বিঘা জমি আছে। আর তুই ভালোবাসার জন্য পেলি এই ভাগ্যহাত পোড়া কপালের কাঠুরেকে, যে জঙ্গলে ঠিকমতো আঠও কাটতে পারে না, যে নিজের পেটই ভরতে পারে না, সে তোর পেট কি ভরবে? হ্যাঁ বল। জমিদারের কথা শুনে আদিত্যের মুখ বিষণ্ণ হয়ে গেল আর সে রাধার দিকে তাকিয়ে বলল, আমি তোমার বাবার কথায় কিছু মনে করিনি রাধা। আসলে ভালো করে দেখলে উনি যা বলছেন সবই সত্যি। তার প্রতিটা কথা ঠিক। আমি সত্যিই পোড়া কপালেরই মানুষ, তো আর কি। এই বলে আদিত্য সেখান থেকে বেরিয়ে পড়ল। ঠিক তখনই জমিদারের মনে না জানি কি এলো, সে আদিত্যকে থামিয়ে বলল, এ থাম আদিত্য, যেতে যেতে আরেক কথা শুনে যা। দেখ, আমি আমার মেয়ে রাধাকে খুব ভালোবাসি, তাই আমি তার পছন্দের সম্মান করব। কিন্তু তুই বল, তোর কাছে না ধন আছে না সম্পদ, তার উপর তুই আবার পোড়া কপালের লোক।
আমি কি করে তোকে আমার মেয়ে দেব বল? চল ঠিক আছে, এত মন খারাপ করিস না। আমি তোকে 1 মাসের সময় দিচ্ছি। যদি তুই 1 মাসের মধ্যে আমার চেয়েও বেশি ধনী হয়ে দেখাতে পারিস, তাহলে আমি আনন্দের সঙ্গে আমার মেয়ের বিয়ে তোকে দিয়ে দেব। জমিদারের কথা শুনে আদিত্য প্রাসাদ থেকে বেরিয়ে এলো। রাধা জমিদারকে বলে উঠল, বাবা, 1 মাসের মধ্যে আদিত্য কি করে আপনার চেয়ে বেশি ধনী হবে? দেখো রাধা, সোজা কথা। হওয়া তো উচিত ছিল যে যখন জানলাম তুই আদিত্যকে ভালোবাসিস তখনই তার হাত পা ভেঙে দিতাম, কিন্তু তাও আমি তোমার প্রেমের সম্মান রেখেছি। আমি এখনও চাইলে তোমার বিয়ে আদিত্যর সঙ্গে দিতে পারি। এখন আদিত্যেরও উচিত নিজেকে প্রস্তুত করা। যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে তোমার জন্য এতটুকু করতে তো পারেই, নাকি? এই বলে জমিদার প্রাসাদ থেকে বেরিয়ে বাগানে চলে গেল। ঠিক তখনই জমিদারের স্ত্রী এসে তাকে বলল, আপনি কি বলছেন? আপনার তো কাঠুরের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল, আর আপনি তাকে 1 মাসের সময় দিয়ে দিলেন। আরে তুমি আমাকে পাগল ভেবো না। তুমি তো রাধার চোখে চোখ রেখে দেখোনি, কিন্তু আমি দেখেছি। তার মনে আদিত্যর জন্য সত্যিকারের ভালোবাসা আছে। আমি যদি আদিত্যকে কিছু করতাম, কষ্টটা লাগতো আদিত্যর নয়, আমাদের মেয়েরই। আমি ইচ্ছে করেই এই শর্তটা রেখেছি। আমি জানি 1 মাসে আদিত্য কিছুই করতে পারবে না। তারপর আমরা সহজেই রাধার বিয়ে আমাদের পছন্দের কোনো ছেলের সঙ্গে দিয়ে দেব, আর রাধা চাইলে আর প্রতিবাদও করতে পারবে না। এদিকে আদিত্য প্রাসাদ থেকে বেরিয়ে ঘন জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণ পরে সে একটা পুরনো গাছের নিচে বসে নিজেকে বলতে লাগল, হ্যাঁ, আমি জানি জমিদার ইচ্ছা করে এই ফাঁদটা পেতেছে। আরে 1 মাসের মধ্যে আমি কি করে তার চেয়ে ধনী হব? চল ভাই, আগে কুটারটা খুঁজে বের করি, তারপর কাঠ কাটা হবে। আজ সন্ধ্যার খাবারটুকু খাওয়ারও মতো টাকা নেই আমার কাছে। আর সেই জমিদার সাহেব বলেছেন তার চেয়ে ধনী হয়ে যেতে, তাও আবার 1 মাসের মধ্যে। এত বলে আদিত্য ওই ধ্বংসাবশেষের দিকে ভয়ে ভয়ে চলতে লাগল। ধ্বংসাবশেষের বাইরে দাঁড়িয়ে আদিত্য নিজেকে বলতে লাগল, আরে আগে দেখে নেই তো, আবার যেন কালকের সেই সিংহটা এখানে দাঁড়িয়ে না থাকি। আদিত্য ধ্বংসাবশেষের ভেতরে উকি দিতে লাগল, কিন্তু কাউকে দেখতে পেল না। হ্যাঁ, সে তার কুঠার আর কাঠের গাঁইট অবশ্যই দেখতে পেল। ঠিক যখন আদিত্য কুঠারটা তুলতে এগোল, তখনই বাইরে থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেল। বিস্ফোরণটা ধ্বংসাবশেষের বাইরে থেকেই এলো। আদিত্য ভয় পেয়ে গেল, আর ভয়ে ভয়ে যখন বাইরে বেরোল, সামনে যে দৃশ্য দেখল তা দেখে সে ভীষণভাবে চমকে উঠল। এক অদ্ভুত রকমের পাখি, যে পুরোটা সোনার, রংবেরঙে কিরণ ছড়িয়ে চকচক করছিল, মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল। পাখিটাকে দেখে আদিত্য অবাক হয়ে বলল, আরে বাবারে, এমন বিচিত্র পাখি তো আমি জীবনে কখনো দেখিনি। আরে এ তো সোনারই তৈরি, কে জানে সেই জগতেরই নাকি অন্য কোথা থেকে এসেছে। আদিত্য দেখল পাখিটার পা থেকে রক্ত ঝরছে। তার করুণা হলো, আর সে দৌড়ে পাখিটার কাছে গিয়ে বলল, আরে রে 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 রে, এর পা থেকে তো রক্ত বেরোচ্ছে। ও হো হো হো। আদিত্য চারদিক দেখে ঝোপের ভেতর থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে তা বেটে পাখিটার ক্ষতের ওপর লাগাল। অল্প সময়ের মধ্যেই পাখিটির পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। পরের মুহূর্তেই পাখি তার ডানা ঝাপটিয়ে উঠে বসল। তারপর মানুষের মতো গলায় আদিত্যকে বলল, হ্যাঁ, তুমি তো কমাল করে দিলে। তোমার কি করে জানা হলো কোন পাতাটা লাগালে ক্ষত শুকিয়ে যাবে? পাখির মুখে মানুষের গলা শুনে আদিত্য ভয় পেয়ে গেল। আরে আরে, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আরে ক্ষতি করবে না? আরে পাখি, তুমি তো মানুষের মতো কথা বলছো। কে জানে তুমি কে? কোথাও আমি কোনো রাক্ষসে সাহায্য করে ফেলিনি তো, যে এখন রং বেরঙের কিরণ নিয়ে রূপ বদলে রাক্ষস হয়ে যাবে, তাই না? এত বলে আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, কোথাও আমি কোনো রাক্ষসে সাহায্য করে ফেললাম না তো, আর সে এখন সে রাক্ষসে বদলে আমাকে মেরে ফেলবে। হে ভগবান, আমাকে বাঁচাও, বাঁচাও। আরে আরে, আজে বাজে কথা বন্ধ করো, আমার কথা মন দিয়ে শোনো। আমাকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। তুমি আমাকে চিনো না, আমি এমন এক রহস্য জানি যা কেউ জানে না। দেখো, আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও, তোমার ভাগ্যের তারাগুলো পাল্টে যাবে। হ্যাঁ। পাখির শেষ কথা কানে যেতেই আদিত্য পাখিকে বলল, কি বলছো তুমি? সত্যি কি তোমার সঙ্গে বন্ধুত্ব করলে আমার ভাগ্যের তারাগুলো বদলে যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? আগে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। দেখো ভাই, তুমি সোনার তৈরি। যদি তোমাকে আমি গ্রামে নিয়ে যাই, সবাই লোভী হয়ে যাবে। গ্রামের লোভী লোকেরা
আমাদের বাড়িতে হামলা করে বসবে, আর হয়তো আমাকে তোমার থেকে আলাদা করতে তোমাকে কোনো রাজাকে পুরস্কার হিসেবে দিয়ে দেবে, উপহার হিসেবে। হ্যাঁ। ও মানে তুমি লোভী লও। আরে বন্ধু, আমি যদি লোভী হতাম তাহলে কি একটা সামান্য কাঠুরে হতাম? তাহলে তুমি নিজেকে সামান্য কাঠুরে বলো না, অদ্ভুত কাঠুরে বলো। তুমি একটা সোনার পাখি দেখলে, কিন্তু তোমার মনে লোভ জাগলো না, বরং তুমি তার সাহায্য করলে। আর এখন যখন সেই পাখি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, তুমি ভয় পাচ্ছ যে কেউ যেন তাকে আঘাত না করে। তুমি আমাকে বন্ধু বলেছ, বিশ্বাস করো, আমাকে লুকিয়ে জঙ্গল থেকে বের করে নিয়ে চলো। যদি জঙ্গলে কেউ আমাকে দেখে ফেলে তাহলে তোমার কথাই সত্যি হয়ে যাবে, কেউ হয়তো আমাকে ধরে নিয়ে যাবে বা মেরে ফেলবে। আদিত্যের এখন পাখিটার জন্য করুণা হচ্ছিল। সে আস্তে করে বলল, ঠিক আছে, রাতের অন্ধকার নামতে দাও, তারপর আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে? রাতের অন্ধকার নেমে আসতেই আদিত্য চুপি চুপি পাখিটাকে নিয়ে নিজের বাড়িতে এলো। পাখি আদিত্যের বাড়ি দেখে গম্ভীর গলায় বলল, ওহো, তোমার অবস্থা তো খুবই জঘন্য বন্ধু। আরে বন্ধু, তুমি তো কিছুই জানো না। এই পুরো গ্রামই আমাকে পোড়া কপালের লোক বলে। আমার ভাগ্যের তারাগুলো তো বহুদিন ধরে দুর্দশাতেই আছে, কি আর বলবো। এটা শুনে পাখি কিছুক্ষণ চুপ রইল, তারপর গম্ভীর গলায় বলল, তাই হলে তোমার বিয়েটাও খুব কঠিন বিষয় হবে। যার নামের আগে পোড়া কপাল লেখা থাকে তাকে কেউ নিজের মেয়ে দিতে চাইবে না। তা ঠিক, তুমি তো পাখি কিন্তু কথা বলছো ঠিক মানুষের মতো। আরে আমি কেমন বোকা, তুমি তো মানুষের গলায় কথা বলছো। কি বলবো আর। যাই হোক বন্ধু, আমার গল্পটা খুব বড় আর খুব দুঃখের গল্প। আদিত্য তাকে দিনের সব ঘটনা বুঝিয়ে বলতে লাগল। আর জমিদার যে শর্ত রেখেছে তা হলো 1 মাসের মধ্যে আমাকে তার চেয়ে বেশি ধনী হতে হবে। এখন তুমি নিজেই বলো, আমি 1 মাসে কি করে সেই জমিদারের চেয়েও বেশি ধনী হতে পারি? সে খুব চালাকিভাবে এই ফাঁদ পেতেছে, এমন ফাঁদ যাতে সাপও মারা যায় আর লাঠিও না ভাঙে। তুমি ঠিকই বলেছ, জমিদার অনেক বেশি বুদ্ধিমান। তারা দুজনে অনেকক্ষণ ধরে গল্প করতে লাগল, কিন্তু তারা জানত না জমিদার ওদিকে দিয়ে আসছিল। আদিত্যকে কাউকে সঙ্গে নিয়ে কথা বলতে দেখে সে চমকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে নিজেই বলল, আরে এত রাতে আদিত্য এই সর্বনাশা কার সঙ্গে কথা বলছে? যতদূর জানি আদিত্যের তো গ্রামে কারো সঙ্গে বন্ধুত্বই নেই। হ্যাঁ, আমিও কি বোকা, তার সঙ্গে আবার বন্ধুত্ব করবে কে? পোড়া কপালের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে কে? এত বলে জমিদার তাড়াতাড়ি দরজা খুলে ফেলল। সে দেখল একটা সোনার অদ্ভুত পাখি আদিত্যের সঙ্গে কথা বলছে। এটা দেখে সে ভয় পেয়ে গেল। আরে বাবা আদিত্য, আমি কি দেখছি? এক অদ্ভুত পাখি যা সোনার তৈরি, আর সে তোমার সঙ্গে মানুষের গলায় কথা বলছে। আরে বের করো এটাকে, এটা কোনো রাক্ষসও হতে পারে। আরে বের করো এটাকে তাড়াতাড়ি। জমিদারজি, এই ব্যাপারটা কারো কাছে বলবেন না। দেখুন, এটা আমার বন্ধু, আর এটা কাউকে কোনো ক্ষতি করবে না। আর হ্যাঁ, এটা কোনো রাক্ষস নয়, এ আমার ভাগ্য বদলাতে সাহায্য করবে। ও বুঝেছি, তুই তাড়াতাড়ি ধনী হয়ে ওঠার জন্য কোনো কালো শক্তির সাহায্য নিয়েছিস। সেই কালো শক্তির জোরেই তুই আমাকে পথ থেকে সরাতে চাইছিস, বা তুই কোনো সিদ্ধির মাধ্যমে এই পাখিটাকে বেঁধে ফেলেছিস, যাকে বেছে তুই আমার চেয়েও ধনী হয়ে যাবি আর আমার মেয়েকে বিয়ে করে নেবি। কিন্তু কান খাড়া করে শুনে রাখ আদিত্য, আমি তোকে কোনো চালেই সফল হতে দেব না। এত বলে জমিদার পাখিটার দিকে ঝাঁপিয়ে পড়ল। পাখি তাড়াতাড়ি আদিত্যের কাঁধে গিয়ে বসল। চল আমার সঙ্গে। কিন্তু কোথায়? তোমার ভাগ্যের তারাগুলো পাল্টাতে চলেছে। আগে জঙ্গলে চলো, তারপর আমি তোমাকে আগের পথ দেখাবো কোথায় যেতে হবে। আমাকে বিশ্বাস করো, চলো। আদিত্য তাড়াতাড়ি পাখিটাকে নিয়ে দৌড়াতে শুরু করল। জমিদারও তার পিছনে ছুটল, কিন্তু আদিত্যের গতি জমিদারের চেয়ে অনেক বেশি ছিল। কিছুক্ষণেই আদিত্য রাতের অন্ধকারে জঙ্গলের গভীরে চলে গেল, আর একটা পুকুরের ধারে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। আরে বাবারে, হ্যাঁ, এত জোরে তো আমি কোনোদিন দৌড়াইনি। যখন ধ্বংসাবশেষে সিংহ সামনে এসেছিল তখনও না। কিন্তু এমন আরে যখন সিংহ সামনে ছিল তখন শুধু আমার প্রাণটাই বিপদে ছিল, কিন্তু আজ জমিদার যে আগে তোমার দিকে ঝাঁপিয়েছে, আমার তো মনে হচ্ছিল কখন না তোমার গলা মুছড়ে দেয়। তোমার জন্যই আমি এত জোরে দৌড়েছি। হ্যাঁ, তোমারই দৌড়নো বিফলে যাবে না। আরে এখন বলো তো, আমার ভাগ্য কি করে বদলাতে পারে? আসল কথা,
হ্যাঁ, তবে শোনো, এখান থেকে কিছু দূরে একটা গুহা আছে যা সব সময় বন্ধ থাকে। সেটা একটা জাদুর গুহা। তার ভেতরে কোনো প্রাচীন রাজার গুপ্তধন লুকোনো আছে। আমি ওই গুহার ঠিকানা জানি। কি বলছো? কিন্তু তুমি কি করে জানো? আরে তোমার তাতে কি? আমি কি করে জানি না সেটা ছাড়ো। আমি তোমাকে গুহা পর্যন্ত নিয়ে যেতে পারি, এটাই যথেষ্ট। পাখির কথা শুনে আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পরে সে তার দিকে তাকিয়ে বলল, আমাদের বন্ধুত্ব খুব তাড়াতাড়ি হলো, আর যা কিছু ঘটলো তাও খুব তাড়াতাড়ি ঘটলো। আমি তো তোমাকে একটা জিজ্ঞেস করাই ভুলে গেছি, তুমি কোথা থেকে এলে আর কিভাবে মানুষের গলায় কথা বলতে পারো, বলো তো। এটা শুনে পাখি বিষণ্ণ হয়ে বলল, ওহো, এটাই তো আমি চাইলে তোমাকে বলতে পারি না। ধরো যে আমার উপর একরকমের অভিশাপ আছে। আমি যদি আমার সত্যি পরিচয় বলি তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাব। ঠিক আছে ভাই, তাহলে থাক। আমি আমার চোখের সামনে আমার বন্ধুকে পুড়ে যেতে দেখতে পারবো না। আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি মনের ভালো আর কাউকে আঘাত করো না। খুব ভালো। এখন বলো, একদিকে তুমি বলছো ওই গুহার ভেতরে অমূল্য গুপ্তধন আছে, আর অন্যদিকে তুমি নিজেই বলছো গুহা বন্ধ আর জাদুগ্রস্ত। তাহলে আমি কি করে গুপ্তধন পর্যন্ত পৌঁছাবো, এও তো বলো। আরে কোনো মানুষ যদি ওই গুহার কাছে গিয়ে তাকে খুলতে চায়, তাহলে গুহা তাকে খুব কঠিন কিছু প্রশ্ন করে। যদি সে ঠিক উত্তর দিতে পারে, গুহা খুলে যায়, আর যদি না পারে, গুহা খোলে না। কিন্তু তুমি ভয় পেও না, আমি গুহার সব প্রশ্নের উত্তর জানি। তুমি যদি উত্তর নাও দিতে পারো, আমি তোমার সাহায্য করব। হ্যাঁ, ঠিক আছে বন্ধু, কিছু না করার চেয়ে কিছু করা ভালো। কে জানে, সত্যি হয়তো আমার ভাগ্যের তারাগুলো পাল্টে যেতে পারে। চলো। চলি, ঠিক আছে, আমার পেছনে পেছনে চলে এসো। চলে এসো। এত বলে পাখি উড়তে শুরু করল, আর আদিত্য তার পেছনে পেছনে হাঁটতে লাগল। কয়েক ঘন্টা পরে সোনার পাখি আদিত্যকে একটা গুহার কাছে নিয়ে এলো, যার দরজা বন্ধ ছিল। আদিত্য, এই গুহার দরজাটা তোমার হাতে ছুঁয়ে দেখো। আদিত্য দরজাটা ছোঁয়া মাত্রই ভেতর থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে এলো। এই গুহার দরজা তখনই খুলবে যখন তুমি আমার 2টি প্রশ্নের সঠিক উত্তর দেবে। হ্যাঁ, আমরা প্রস্তুত, বলো। গুহা প্রথম প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, সেটা কি যা ভাগ করলে বাড়ে? ভালোবাসা। দ্বিতীয় প্রশ্ন গুঞ্জরিত হল। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন, কোন সম্পদ এমন যা না কোনো রাজার কাছে থাকে, না কোনো দস্যু তা ছিনিয়ে নিতে পারে, তবু সবাই তা চায়? সত্যিকারের বন্ধুত্ব। উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল, আর আদিত্য সোনার পাখিকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সেখানে অসংখ্য সোনার মুদ্রা, সোনার কলস, রত্নভরা হাড়ি, হিরে জহরতে গড়া মুকুট আর রূপোর তলোয়ার রাখা ছিল। আদিত্যের দৃষ্টি গিয়ে পড়ল একটা সোনার মূর্তির ওপর। এটা কার মূর্তি? এটাও গুপ্তধনেরই অংশ। আরে বাবা, এত গুপ্তধন তো কোনো রাজার কাছেও থাকবে না। হ্যাঁ বন্ধু, তুমি সত্যিই ঠিকই বলেছিলে। আমার তো সত্যিই ভাগ্য পাল্টে গেছে। আমি গরিব থেকে ধনী মানুষ হয়ে গেলাম। এখন তো আমি জমিদারের মতো হাজারো মানুষকে কিনে নিতে পারি। এত কথা বলে আদিত্য গুপ্তধন ছুঁতে যাচ্ছিল, তখনই রং বেরঙের কিরণের ভেতর থেকে এক সাধু আবির্ভূত হলেন। আপনি কে? সেসব ছেড়ে দাও, আমি তোমাকে বলি, এই 1000 বছরের পুরনো গুপ্তধন রাজা বিক্রমের। তিনি তার শত্রুরাজের হাত থেকে বাঁচাতে এই গুপ্তধন এখানে লুকিয়ে রেখেছিলেন। কোনো মহাত্মা এই গুপ্তধন আর গুহাটাকে কালো শক্তির দ্বারা বেঁধে দিয়েছিলেন, তাই এটা অভিশপ্ত হয়ে গেছে। যদি তুমি এই গুপ্তধন চাও, তাহলে তোমাকে একটু বলিদান দিতে হবে। বলিদান? কেমন বলিদান? যদি তুমি এই গুপ্তধন ছও, তাহলে তোমার বন্ধু এই সোনার পাখি সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। তখন এই গুপ্তধনের ওপর তোমার অধিকার হবে। তুমি কি তোমার বন্ধুত্বের বলিদান দিতে চাও? আদিত্য চমকে উঠল। তখন সোনার পাখি বলল, ভাবনা করো না আদিত্য, আমি তো শুধু একটা পাখি, কোনো মানুষ নই। এই গুপ্তধন দিয়ে তোমার সব প্রয়োজন মিটে যেতে পারে। তুমি ধনী হয়ে উঠতে পারো, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারো, মান সম্মান পেতে পারো, আর তোমার গায়ে যে পোড়া কপালওয়ালার দাগ লেগেছে সেটাও মুছে যাবে। না বন্ধু, না, বন্ধুত্বের চেয়ে বড় কিছুই নেই। গুপ্তধনেরই বা কি? বড় বড় রাজাও তো তার সামনে রাখতে পারেনি, আর কোনো গুপ্তধন তো কারোর সাথে করে নিয়েও যেতে পারে না। সবচেয়ে বড় গুপ্তধন হলো বন্ধুত্ব। তুমি পাখি বলে কি হবে? আমার তোমাকে হৃদয় থেকে আমি আমার বন্ধু মানি। আমি আমার বন্ধুত্বের বলিদান দিতে পারবো না।
বন্ধুরও না। আমার সারা জীবন গরিব কাঠুরে হয়ে থাকতে হলেও কোনো কেয়ামত নেই। না সাধু বাবা, ক্ষমা করবেন। এটা বলতেই সোনার পাখি রং বেরঙের কিরণের ভেতর থেকে এক সুন্দর রাজকুমারে রূপান্তরিত হল, আর যে মূর্তিটা সেখানে ছিল সেটাও এক যুবকে পরিণত হল। আদিত্য চমকে উঠল। তুমি তো সত্যিই ভাগ্যবান রাজকুমার, যে এই অদ্ভুত কাঠুরে বন্ধুত্বের জন্য অভিশাপ থেকে মেসে গেলে আর মুক্তি পেলে। আমি কিছুই বুঝলাম না সাধু মহারাজ, এসব কি হলো? আমার নাম রাজকুমার অশোক। আমি কেশবনগরের রাজা সূর্য সিংহের পুত্র। এ আমার বন্ধু অর্জুন। কিছুদিন আগে অর্জুন আমাকে এই গুপ্তধনের কথা বলেছিল। সে চেয়েছিল এই গুপ্তধন দিয়ে প্রজাদের কল্যাণ হোক, কিন্তু আমি লোভে পড়ে গেলাম। অর্জুন গুহার দরজার প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল, আর আমরা এই পর্যন্ত চলে এসেছিলাম। যখন গুপ্তধন ছোঁয়ার সময় এলো, তখন গুপ্তধনের ভেতর থেকে আওয়াজ এলো, গুপ্তধন পাওয়ার জন্য বন্ধুর বলিদান দিতে হবে। আর আমি লোভে পড়ে তার অনুমতি ছাড়া বলে ফেললাম, হ্যাঁ ঠিক আছে, আমি বলিদান দিচ্ছি। সে সঙ্গে সঙ্গে সোনার মুস্তি হয়ে গেল, আর অমন সময়েই এই সাধু উপস্থিত হয়ে বললেন, তোর মতো লোভী যে নিজের বন্ধুর বলিদান দিয়েছে, তার উপর অভিশাপ যে তুই যাকে এত ভালোবাসিস সেই সোনাই তোর রূপ হয়ে দাঁড়াবে, তুই সোনার পাখি হয়ে যাবি। আমি কেঁদে উঠলাম। তখন সাধু বাবার আমার প্রতি দয়া হলো। তখন তিনি আমাকে বললেন, যদি তুই তোর অভিশাপের সত্যিটা না বলে পাখির রূপে কাউকে সত্যিকারের বন্ধু বানাতে পারিস আর তাকে এখানে পর্যন্ত নিয়ে আসতে পারিস, আর যখন সে গুপ্তধন ছুঁতে যাবে তখন আমি আবির্ভূত হব, আর তার সামনে দুটো শর্ত রাখব, হয় সে গুপ্তধন বেছে নেবে, না হয় তোর বন্ধুত্ব বেছে নেবে। যদি সে গুপ্তধন বেছে নেয় তাহলে গুপ্তধন তারই হবে, কিন্তু তুই পুড়ে ছাই হয়ে যাবি। আর যদি সে গুপ্তধনকে ত্যাগ করে বন্ধুত্বকে বেছে নেয়, তবেই তুই অভিশাপ থেকে মুক্তি পাবে, আর তোর বন্ধু যে সোনার মূর্তি হয়ে গেছে সেও আসল রূপে ফিরে আসবে। আমি তোকে ভাগ্যবান বলেছি এই জন্যই, কারণ এমন বন্ধু তো সত্যিই ভাগ্যওয়ালাদেরই জোটে। এই গুপ্তধন তোমার, আদিত্য, তুমি রেখে দাও। আমার সব গুপ্তধন লাগবে না, আমাকে শুধু এতটাই দাও যাতে আমি জমিদারের চেয়েও বেশি ধনী হয়ে যাই, ব্যাস। আর বাকি আপনি নিজে গিয়ে জমিদারের সঙ্গে আমার বিয়ের কথা বলুন। রাজকুমার, আপনি তা কি করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আরে ভাই, আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকব। আর আমি? আরে ভাই, আমাদের বন্ধুত্ব ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে, উদাহরণ। হ্যাঁ। সাধু হেসে রংবেরঙের কিরণের ভেতর মিলিয়ে গেলেন, আর রাজকুমার গুপ্তধনের একটা বড় অংশ নিয়ে প্রাসাদে ফিরে গেলেন। তিনি আদিত্যকেও অনেক ধন সম্পদ দিয়ে দিলেন। তারপর তিনি জমিদারের প্রাসাদে পৌঁছলেন। আরে রাজকুমার, আপনি এখানে? এ আপনার চেয়েও অনেক বেশি ধনী। তাকে ফিরিয়ে দেওয়া আপনার ভুল হবে জমিদার। ঠিক আছে ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না পাখির রূপে আপনি ছিলেন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি আমার মেয়ে রাধার বিয়ে আদিত্যের সঙ্গে দিতে রাজি। তাকে আমার জামাই করতে পেরে আমি খুবই খুশি। হ্যাঁ হ্যাঁ। এইভাবে এক অদ্ভুত কাঠুরে ধনী হয়ে উঠল, আর এক ভাগ্যবান রাজকুমারের সঙ্গে কার বন্ধুত্ব হল। এমন আরও গল্প দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।